যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না সে বেয়াদব উপদেষ্টা। রাষ্ট্রপতির ছবি নামানোর গুঞ্জনটা নিয়ে একটু শুরুতে কথা বলতে চাই। ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া অন্তত 5টি দূতাবাস থেকে তার ছবি নামানো হয়েছে। অনেক ধরনের প্রশ্ন সেটিকে ঘিরে আসছে যে 1 বছর পর কেন মনে হলো যে রাষ্ট্রপতির ছবি আসলে সরানো দরকার। এটি নিয়ে লিখিত কোনো আদেশ কেন আসলো না, এটি কেন মৌখিকভাবে বলা হলো, এবং সেটি নিয়ে এখন পর্যন্ত সরকার থেকে সেভাবে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না। আপনার কাছে পুরো বিষয়টি কি মনে হচ্ছে? দেখেন, এই ছবি সরানো নিয়ে একাধিক মিডিয়াতে, একাধিক পত্রিকাতে আমি এই রিপোর্ট দেখেছি। তাও 2 দিন আগে দেখেছি, এবং এর মধ্যে এটা নিয়ে কোনো গভর্নমেন্টের দিক থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি, প্রতিবাদও করা হয়নি। এ থেকে যেটা বুঝতে পারছি যে আসলে ছবিগুলো সরানোর মৌখিক নির্দেশ গিয়েছে। এখন কেন গেল এই জিনিসটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। আমরা কিছু অনুমান করতে পারি, কিছু ধারণা করতে পারি যে হয়তো ওনারা ভেবেছেন যে ওনারা এখানে রাখা ঠিক না। কিছুদিন আগে ইউনূস সাহেব মালয়েশিয়া গিয়েছিলেন, হয়তো উনি দূতাবাসে দেখেছেন, এটা দেখে হয়তো ওনার মন খারাপ হয়েছে যে আমি এত বড় নেতা, ওনার ছবি থাকে কেন, থাকা উচিত না, আমার সারা দুনিয়ার লোক আমাকে চিনে, তা আমার ছবি থাকতে পারতো, কিন্তু সেটা তো আবার সম্ভব না, যে ওনারটা নামায় ফেলা হতে পারে, আবার নাও হতে পারে, আমি জানি না কিছু। কিন্তু সবাই তো মানুষ, কেউ তো ফ্রেশটা না, মানবিক সীমাবদ্ধতা থাকতেও পারে। তা না হলে উনি আসার পরেই কেন এই সিদ্ধান্তগুলো হবে, মানে ওনার এই যাওয়ার পরে, ঘটনার পরে কেন এই সিদ্ধান্তগুলো হতে থাকবে একটার পর একটা, এর আগে তো কখনো হয় নাই। এখন বিষয়টা কি জানেন, রাষ্ট্রপতির ছবি তো থাকাটা স্বাভাবিক, এটাই তো নিয়ম, এটাই তো প্রথা, এবং এটা তো মানে একটা প্রজ্ঞাপন দিয়েই রাষ্ট্রপতির ছবি সব জায়গায় দেওয়া হয়। যে দেশে একটা নিয়ম আছে, যে আমাদের সংবিধানে বলা হয়েছে যে জাতির জনকের ছবি থাকবে, মানে সংবিধানে যে বলা আছে, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে, প্রত্যেকটা সরকারি অফিসে থাকবে। ওটা কিন্তু সংবিধানে এখনো আছে, সংবিধানে কিন্তু এটা ফালানো হয় নাই। আবার একটা কথা ভাবেন আপনি, এই যে জুলাই ঘোষণাপত্র হলো না একটা, যেটা নাকি সংসদ ভবনের সামনে টিপ টিপ বৃষ্টির মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন, ওটার মধ্যে পড়ে দেখেন, ওটার মধ্যে বলা হয়েছে যে এই সরকারকে সাংবিধানিকভাবে এই সরকার গঠিত হয়েছে। তার মানে সংবিধানের আলোকে এই সরকার গঠিত হয়েছে বলে আমাদের জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে। কিন্তু তাহলে ওনারা সংবিধানকে মেনে নিচ্ছেন, তো সংবিধানে তো আছে যে এই ছবিগুলো থাকবে, আপনি রাখবেন না কেন? ওনারা যে কাজটা করতেছেন, যেটা পছন্দ হচ্ছে সেটা রাখতেছেন, যেটা পছন্দ হচ্ছে না সেটা রাখতেছেন না। এবং এটা হলো এক ধরনের গোয়ার্তুমি, এক ধরনের আইন অমান্য করার প্রবণতা। এতে যেটা সমস্যা হয়, সমস্যা হলো এটা যে যখন আমি দেখি আমাদের সরকারে যারা আছেন, দায়িত্বে যারা আছেন, তারা আইন অমান্য করে, তখন তো আমরা প্রশ্ন করতেই পারি, তাহলে সাধারণ মানুষ যখন আইন অমান্য করে সেটাকে আপনি দোষ ধরবেন কেন? আপনি আইন অমান্য করতেছেন, তাই না? তো এই ঘটনাকে ঘিরে এটি যে আপনি যেমনটি বলছিলেন যে হয়তো বা প্রধান উপদেষ্টার ছবি, নিজের ছবি সেখানে না দেখে তার ছবি দেখে, এর পেছনে অনেকে আবার অনেক হিসেব মেলাচ্ছেন যে রাষ্ট্রপতিকে সরানোর কি একটি পায়তারা চলছে, এমন গুঞ্জনও কিন্তু আমরা চারদিক থেকে শুনতে পাচ্ছি মাঝে মাঝে কিছুদিন পর। একটা কথা বলি, বলেন, গ্রামে দেখবেন যে ভূত আসে, কিন্তু ভূত কিন্তু দিনের বেলা আসে না, ভূত আসে রাতের বেলায়। তার মানে মানুষ যখন কিছু না দেখে তখন সে কিন্তু ভূত কল্পনা করে। তো এই যে ঘটনাটা, এর যে জিনিসটা নিউজগুলি হয়েছে, সরকার একটা ব্যাখ্যা দেখ, ব্যাখ্যা দিলেই তার কোনো সমস্যা হয় না। যখন ব্যাখ্যা না দেয় তখন মানুষ সামনে অন্ধকার দেখে, এই অন্ধকারের মধ্যে মানুষ ভূত খুঁজে, যে বোধহয় তাহলে এইটা হইতে পারে, তাহলে ওইটা হইতে পারে, তাহলে ওইটা হইতে পারে, তাহলে এরকম খোঁজে। আপনি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাবেন কিভাবে? তাকে নিয়ম তো লাগবে রে ভাই। রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়, সেটা করতে হবে সংসদে। আপনি সংসদ তো এক্সিস্ট করে না, তাকে আপনি কি আপনি তাকে আউট করবেন? একটা আউট করতে পারেন যদি উনি পদত্যাগ করেন। যদি উনি পদত্যাগ না করেন, তাহলে কার কি মনে কি খায়েশ আছে, কে কি চান, এগুলো তো কোনো মূল্যহীন, এগুলো তো মূল্যহীন রে ভাই। আর একটা কথা বলি আপনাকে, এই যে উপদেষ্টা আছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই কনসেপ্টটাই তো আপনার আমাদের সংবিধান স্বীকার করে না। আপনি কিন্তু মাথায় রাখবেন, আমি বারবার আবার বলি, এটা কিন্তু সাংবিধানিক প্রক্রিয়া একটা সরকার গঠিত হয়েছে বলে জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে। আপনি ঘোষণাপত্র আবার পড়েন, দেখবেন এখানে লেখা, স্পষ্ট লেখা আছে। তাহলে আমি সংবিধানের আলোকে আলাপ করব? আমাদের সংবিধান তো, এই সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারই নাই। আচ্ছা, ধরে নিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার, মানে তত্ত্বাবধায়ক সরকারের মতো কিছু একটা। তো তত্ত্বাবধায়ক সরকারের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটে যদি আপনি ধরেন, তাহলে সেখানে এই উপদেষ্টা কার উপদেষ্টা? সে রাষ্ট্রপতির উপদেষ্টা। দেশ কিন্তু চালা রাষ্ট্রপতি,
মানে তত্ত্বগত ভাবে এই উপদেষ্টারা রাষ্ট্রপতিকে পরামর্শ দেয়, উপদেশ দেয় যে এইভাবে চালান, এইভাবে চালান। ওনারা কিন্তু মন্ত্রী না, কেউ উপদেষ্টা, ওনারা মানেন না। না মানার একটা প্রবণতা ওনাদের মাঝখানে আছে। ঠিক আছে, ওনারা না মানাটা একটা কালচার বানিয়ে নিয়েছেন, ঠিক আছে করছে। তারা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না, দেয় না। রাষ্ট্রপতিকে যদি সম্মান না দেও না, যেটা দেওয়ার কথা, না দিলে শুনে রাষ্ট্রপতি চেয়ারে কে বসে আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হলো চেয়ারটা। আপনি যদি চেয়ারটাকে সম্মান না দেন তাহলে আপনি চেয়ারগুলোকে সম্মান দিবে না, দিবে না তো। যে লোক বেয়াদব, বেয়াদবরে আমি সম্মান দেবো কেন? আপনি তো বেয়াদব, মানতেছেন না রাষ্ট্রপতিকে। যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না সে বেয়াদব উপদেষ্টা, তাকে তো আমি মানবো না, তাকে তো আমি সম্মান দিব না। তো আপনি যা করবেন তাই পাবেন। এবং এই দিন কিন্তু ঘনাই আসছে, দেখেন আরো সামনে দিন দেখেন না কি হয়। ওই যে আপনি জল্পনা কল্পনা করেছেন রাষ্ট্রপতি, শুনে নাম বলি রাষ্ট্রপতিকে কি বলবো, এটা যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে তত্ত্বাবধায়কের যে ফরম্যাট, সেই ফরম্যাটে রাষ্ট্র যখন নাকি একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট থাকে তখন কিন্তু পুরা আপনার সশস্ত্র বাহিনী থাকে রাষ্ট্রপতির আন্ডারে, ওটাও মাথায় রাখেন কিন্তু। তারপরে আপনার বসে বসে জল্পনা অনেকগুলো হিসেবের সাথে জড়িত। এই সনদ নিয়ে সংশয়, নির্বাচন নিয়ে যখন নানান তোড়জোড় চলছে, সরকারের পক্ষ থেকে তোড়জোড় চলছে, বিএনপি নির্বাচনের জন্য একান্ত আগ্রহে আসলে অপেক্ষা করছে। তারপরও আজকে বিএনপি মন্তব্য করেছে যে এই আওয়ামী ফ্যাসিস্ট যে যারা আছে তাদের সেই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। জামায়াত বলছে পিআর ছাড়া তারা আসলে কোনোভাবে নির্বাচনে তারা যাবে না। এনসিপি বলছে গণপরিষদের নির্বাচনের কথা। এবং জুলাই সনদ নিয়ে এখনো সংশয় কাটেনি। জুলাই সনদের আসলে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? আমি রাশেদ খানের ব্যাপারে একটু বলি কি যে একদম মানে একটু মনে হয় বলা দরকার। এটা হলো, ওটা আসলে একটা মানে বেশ লম্বা আলোচনা। এই আলোচনা আমি এখন মানে যাওয়া ঠিক হবে না, কারণ আপনি একটা প্রশ্ন করেছেন। একটা জিনিস হলো কি, শেখ মুজিবের শাসন আমলটা আমি দেখেছি। ৭৪ সালে যখন দুর্ভিক্ষ হয় তখন আমি ৮ম শ্রেণীতে পড়ি, ক্লাস 8-এ পড়ি। কাজে আমি দেখেছি, আমি কিন্তু শুনে কথা বলছি না। আমি ওই সলিমুল্লাহ খান অথবা ফরহাদ মাঝহার অথবা মহিউদ্দিন আহমেদ এদের বই পড়ে কিন্তু ইতিহাস আমি জানছি না। আপনি একেবারে নিজস্ব উপলব্ধি থেকে? আমার নিজস্ব উপলব্ধি। আমার বড় ভাই, আমার আপন ভাই, সে জাসদ করতো, তার উপর কি টর্চার হয়েছে এটা আমি দেখেছি। আমার মা সংসার করতো, সংসারের কি জটিলতা, কি কষ্ট এটা দেখেছি। দুর্ভিক্ষের কি কষ্ট সেটা আমি ভোগ করেছি নিজে। কাজে আমি জানি শেখ মুজিবের শাসন আমল ৭২ থেকে ৭৫ পর্যন্ত দুর্বিষহ শাসন আমল, দুর্বিষহ। মানুষ অনেক কষ্ট করে, আমিও কষ্ট করেছি। আটার যাও চিনেন? আটার যাও চিনেন? যেটাতে পোস্টার লাগায় না, আটা গুলাইয়া, এটার মধ্যে একটু চিনি দিলে আটা যাওয়া হয়। সেটা আমি দিনের পর দিন খেয়েছি। কাজে আমি জানি কষ্টটা কোথায়। আমি কিন্তু কোনো বই পড়ে বলতেছি না। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে কয়েকভাবে। একটা আওয়ামী লীগ লেখছে, কি ছিল, আরেকটা মনে করেন বামপন্থী লেখছে। বামপন্থীর মধ্যে 2 ভাগ, এক হলো মার্ক্সবাদী আপনার রাশিয়া মস্কোপন্থী, এক হলো পেকিংপন্থী। এরা এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে। আমাদের আজকের যে প্রজন্ম তারা কিন্তু বই পড়ে কিন্তু স্বাধীনতার ইতিহাস চিনে, তারা ওই বই পড়ে কিন্তু শেখ মুজিবকে চিনে। আমি কিছু জানি। আমি একটা কথা বলি, ৭২ থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিবের শাসন খুবই খারাপ ছিল, খুবই খারাপ। খারাপের জন্য যে সমস্ত যুক্তি দেওয়া হয় এখন, সেই যুক্তি আসলে 20% ঠিক। আচ্ছা, আর বাকি 80% ছিল উনি ওরা দলের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই, তারা অপকর্মগুলি করেছে। এটা আমি জানি জিনিসটা, এটা আমি নিজেও ফিল করি। আমি ওনাকে মহামানব মনে করি না, যেটা ওনার কন্যা চেষ্টা করেছিলেন ওনাকে মানুষ না মহামানব বানায় ফেলাবে। মানুষ তো, মানুষের ভালো আছে মন্দ আছে। পৃথিবীতে একটা মানুষ দেখাতে পারবেন যে একমাত্র আমাদের নবী ছাড়া দেখাতে পারবেন না কাউকে, বা একজন শাসক, একজন শাসককে দেখাতে পারবেন যার কোনো মন্দ নাই, যার কোনো সব ভালো, অথবা একজন লোককে দেখাতে পারবেন যার সব মন্দ, সব মন্দ কোনো পাবেন না আপনি। ভালো মন্দ মিলে মানুষ। আপনি যখন আলোচনা করবেন তখন যেটা নিয়ে আলোচনা করবেন ওইটাই সামনে চলে আসবে। কাজেই আমি মনে করি ইতিহাসে যার যা প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে। এখন শেখ মুজিবকে নিয়ে যতটুকু সমালোচনা করা হয় বাংলাদেশে, গত কয়েকদিনে আপনি বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনেন, টিভিতে কথা শুনেন, পত্রপত্রিকা দেখেন, তার 10 ভাগের 1 ভাগের সমালোচনা কি গোলাম আজম নিয়ে করা হয়? হয় না, হয় না। বাস্তবে দুজনের অবস্থানটা আসলে কি? রিভার্স। জামাত বলে জামাত নাকি সহযোগী ছিল। আরে ভাই, ৭১ সালে জামাতের 4 জন মন্ত্রী ছিল গভর্নমেন্টে, জামাতের 4 জন মন্ত্রী ছিল এই গভর্নমেন্টে, পূর্ব পাকিস্তান গভর্নমেন্টে। এটাকে আলোচনা করে। কাজে এগুলি
বললে সারাদিনই বলা যায়, আলোচনা সবার সঙ্গে করা যায়। ওই আমি মাঝে মাঝে বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান। যদি কেউ এক বই পড়ে কথা বলে তার সম্বন্ধে তর্কেই যাবেন না। সে তো আর দুনিয়ার বই পড়ে নাই, সে এক লাইনে আলাপ করে, ওই আলোচনা করি না আমি, ওই আলোচনা পরে এক সময় সুযোগ মতো করেন আলাপ করবো নি। আচ্ছা, এখন যেটা আপনি বলতেছেন নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, এই যে এনসিপির কথা বললেন অথবা জামাতের কথা বললেন অথবা বিএনপির কথা বললেন, এইগুলো আসলে রাজনৈতিক বক্তব্য। আমি মূলত জানতে চাচ্ছিলাম জুলাই সনদ নিয়ে তো আসলে ঐক্যমত্যে তারা পৌঁছতে পারছে না, নানা ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে। না পারলে কোনো সমস্যা নেই, নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আপনি দেখবেন নির্বাচনের সময় সবাই নির্বাচন করবে এবং এই আলাপগুলো তাদের করতে হবে। তারা অনেকে বলবে জুলাই সনদের ওইটা আমার পছন্দ না, এই যে বলতেছে এটা কিন্তু জনগণকে বলতেছে। আচ্ছা, নিজের ভোটটাকে, নির্বাচনটাকে সামনে রেখে তারা কথাগুলো বলতেছে যে নির্বাচন সামনে হবে, জনগণ আমার ভোট দিবে, জনগণ আপনাকে কেন ভোট দিবে, আপনার অবস্থাটা তো ক্লিয়ার করতে হবে। আপনি বলতেছেন যে জুলাই সনদ হয়েছে, এইগুলো আমার পছন্দ না। কাজেই জনগণ বুঝবে যে এই লোকটা আসলে কি চায়। যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, জামাত কয়েকদিন আগে ইলেকশন কমিশনে গেছিল দেখা করতে, দেখা করে ওখান থেকে বের হয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলতেছে যে এই আলাপ সালাপ করছে, তবে তার বক্তব্য হলো যে এই পিয়ার পদ্ধতি নিয়ে আমাদের রাজনৈতিক আন্দোলন রাজপথে থাকবে। মানে পিয়ার নিয়ে তারা রাজপথে থাকবে, আর পিয়ার তো ইলেকশন যদি না দেয় সে কিন্তু পরে আমরা ইলেকশন করবো না, কোথাও পাবেন না। পিয়ার পদ্ধতি ইলেকশন না হলে তারা কি ইলেকশন বয়কট করবে না, এটা বলে না তারা। এমনকি আজকে বলেছে যে এরপর যদি তত্ত্বাবধায়ক সরকারও আসে তখনও তারা পিয়ারের দাবিটা করে যাবে। পিয়ারের দাবি তো করা উচিত, আমি তো নিজেও পিয়ারের পক্ষে। আচ্ছা, আমি নিজে মনে করি যে পিয়ার পদ্ধতিতে ইলেকশন হওয়া উচিত, আমি মনে করি পার্সোনালি। কারণ একটা জিনিস মনে করেন আপনি, ধরেন রাশেদ খান আছেন, ওনার একটা পলিটিক্যাল পার্টি আছে, ওনার কিছু অনুগামী আছে, অনুসারী আছে না, এরা তো কিছু কথা বলে, এদের কথাকে আপনি এখানে আলাপ করতেছেন। যে কোনো টক শো হলে পরে ওনাদের দলের একজনকে আনার চেষ্টা করেন যে ওনাদের বক্তব্যটা আমরা শুনি, তো এই বক্তব্যটা সংসদে হোক, এটা আমি চাই না, নিঃসন্দেহে এটা আপনি চান না। যখন আইন প্রণয়ন হবে তখন এই লোক কোনো লোক না, এটা তো হইতে পারে না রে ভাই। মাহমুদুর রহমান মান্নার কথা ধরেন আপনি, জুনায়েদ সাকির কথা ধরেন আপনি, আর যদি প্রপার ইলেকশন হয়, মানে এখন এইভাবে যে ইলেকশন হচ্ছে, এই যে পদ্ধতিতে এখন ইলেকশন হচ্ছে, তারা ইলেকশনে হলে তারা সংসদে যাইতে নাও পারতে পারে, কিন্তু যদি পিয়ার থাকে তাহলে পাবে। কারণ এদের যারা ভক্ত আছে, ধরেন ওনার ভক্ত 100 জন, এই 100 জনকে আপনি ইগনোর করবেন? আমি তো 100 জনে একজন হইতে পারি। পিয়ার ভাই ভালো, পিয়ার ভালো পদ্ধতি, তবে এখন যেটা হয়েছে, এখন আমাদের হাতে সময় কম, এটা নিয়ে করতে গেলে ওরা মানবে না, অমুক মানবে না। তো কিন্তু পিয়ার সম্বন্ধে মানুষ জানেও না, এটাও ঠিক। কারণ ওনারা যদি এগুলো বলতে থাকে, বললে মানুষ জানবে যে ভাই সবাই তাহলে পিয়ার করে, পিয়ার জিনিসটা আসলে কি। এই আলোচনা করতে করতে হয়তো দেখবে যে আগামী ইলেকশনে পিয়ারটাই মূল ইস্যু হয়ে যাবে। আমি নিজে পিয়ারের পক্ষে। যারা বড় দল, যারা মনে করেন নিশ্চিত থাকে যে আমি সব সব চাই, তো তারা পিয়ার চায় না। দুজন দর্শক আছেন এই মুহূর্তে আমার সঙ্গে, তাদের সাথে একটু কথা বলতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আমি রংপুর থেকে সাদ্দাম হোসেন বলছি। বলবেন। আমার প্রশ্নটা হচ্ছে কি, এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার, ইনি বলেছেন এবারকার নির্বাচন শ্রেষ্ঠ নির্বাচন হবে। আওয়ামী লীগ অংশগ্রহণ না নিলে আদৌ কি শ্রেষ্ঠ নির্বাচন হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? না। অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছেন, দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। শুনতে পাচ্ছি আপনাকে, বলবেন। আমার নাম রবিউল গনি, আমি দিনাজপুর থেকে বলছিলাম। বলবেন আপনার প্রশ্ন। আমি যে প্রশ্নটি করতে চাই, বর্তমান রাষ্ট্রপতির অধীনে বর্তমান উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেছিলেন। তাহলে এই সরকার যখন রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার নির্দেশ দিলেন বা সরিয়ে ফেললেন, তখন বর্তমান উপদেষ্টা পরিষদ বা সরকার তাদের ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছেন কিনা, তারা ক্ষমতায় থাকতে পারেন কিনা? তারা তো রাষ্ট্রপতিকে অপদস্থ করেছেন, সংবিধানকে অপদস্থ করলেন। একজন দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, তার প্রশ্নটি নিতে চাই। স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আরিফ বলছি মিরপুর থেকে। হ্যাঁ, বলবেন। যে আমার প্রশ্ন হচ্ছে যারা মাসুদ তোমাদের কাছে, যে দেখেন যে এখন আইন করে আওয়ামী লীগ নির্বাচনকে করা হয়েছে, বন্ধ করা হয়েছে, কিন্তু আমি একটু বলি যে আওয়ামী লীগ যতগুলো অপরাধ করছে মোটামুটি সবগুলো অপরাধই কিন্তু বিএনপি করছে। আমি ছোট করে বলি, বিস্তারিত বললে প্রশ্ন বড় হয়ে যাবে। দেখেন, আওয়ামী লীগ 16 বছরে দুর্নীতি করছে, তার আগের ঠিক 5 বছরে বিএনপি পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, 2001 থেকে 2006, এবং এই অ্যাসেসমেন্টটা করছিল কিন্তু টিআইবি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দেখেন
নির্বাচন 2006 সালে কিন্তু বিএনপি নির্বাচনকে হাসান সাহেবকে দিয়ে নিজের মতো করার চেষ্টা করছিল। 16 বছরে আওয়ামী লীগ সেই কাজটাই করছে ব্যাপকভাবে। আবার দেখেন রাজনৈতিক প্রতিহিংসা, আওয়ামী লীগে বিএনপির আমলে আসাদুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে, ইবিএ সাহেবকে হত্যা করা হয়েছে, এবং মাসুদ কামাল সাহেব জানেন হয়তো তারও আগে 94 সালে মেয়র হানিফ ইলেকশনের পরপরই 7 জনকে ব্রাশ ফায়ার করে বিএনপি মারছে। এবং আরো মজার ঘটনা দেখেন, রাজনৈতিক প্রতিহিংসার গত 53 বছরের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 21 আগস্ট। বিএনপি যদি ইলেকশন করতে পারে এত কিছু পরেও, আওয়ামী লীগ কেন পারবেন না? মানে আওয়ামী লীগ এই অপরাধগুলোই করছে ব্যাপকভাবে, কারণ 15 বছর টানা ক্ষমতা থাকছে। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। মাসুদ কামাল, একই অপরাধী দুটি দল, কেউ বেশি সময় পাওয়ার জন্য বেশি আকারে করেছে, ব্যাপক আকারে করেছে, কেউ কম সময়ের জন্য কম ভাবে করেছে। তাহলে কেন বিএনপি নির্বাচন করতে পারলে আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগ নির্বাচন করতে না পারার কারণ কিন্তু বিএনপির সঙ্গে তুলনা না। আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না এই কারণে যে এখন যারা ক্ষমতায় আছে, যারা নির্বাচন দিচ্ছে, তারা চায় না আওয়ামী লীগ নির্বাচন করুক, অতএব আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না। বাদ বাকি যে সমস্ত আইন কানুন লজিক দেখাচ্ছেন না, এগুলো অর্থহীন, এগুলি কেউ গুরুত্ব দিচ্ছে না। তো এখন যারা নির্বাচনটা কন্ডাক্ট করতেছেন ওনারা চান না যে আওয়ামী লীগ নির্বাচন করুক, অতএব আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে। এটি হচ্ছে মূল বিষয়, এটাই মূল বিষয়। বাকি যে সমস্ত লজিক এন্টি লজিক যা যা বললেন ভাই, এটা নিয়ে আপনি আলোচনা করেন, আমিও করতে পারি, কিন্তু কোনো কাজ হবে না। কাজ হলো এটা। আমি প্রথম দর্শক যিনি ছিলেন সাদ্দাম হোসেন রংপুর থেকে, আমি একটু রাশেদ খান আপনার কাছে আসি। এই সরকার বলেছিল যে তারা একটি শ্রেষ্ঠ নির্বাচন দিবে, যে নির্বাচন আসলে সবাই আজীবন মনে রাখবে। আওয়ামী লীগ যদি অংশ না নেয় তাহলে সেটি কি সেই শ্রেষ্ঠ নির্বাচনকে এই সরকার উপহার দিতে পারবে? আপনি এটা নিয়ে বলতে চাইবেন কিনা? দেখেন, আওয়ামী লীগ তারা গণহত্যা চালিয়েছে, এবং যেটি মাসুদ কামাল ভাইও বললেন যে শেখ মুজিবের শাসনামল অবশ্যই খারাপ ছিল, এবং তিনি দুর্ভিক্ষের কথা বললেন, প্লাস তার ভাই জাসদের নেতা ছিলেন বা কর্মী ছিলেন, তিনিও অত্যাচারের শিকার হয়েছেন। অর্থাৎ আমি কিন্তু কোনো বই থেকে এই ইতিহাস শুনি নাই বা পাঠ করি নাই, আমি এটা জাসদের নেতাদের কাছ থেকে বা ওই সময় যারা আসলে রাজনীতি করেছে তাদের কাছ থেকে আমি শুনেছি। এমনকি আসাম আব্দুর রবের বাসায় যিনি ডাকসুর ভিপি ছিলেন, জেএসডির যিনি সভাপতি, তার বাসায় কিন্তু আমি এই গল্প শুনেছি একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে, তিনিও জাসদের রাজনীতি করেছেন। এবং আমি জাসদের যতগুলো নেতার সাথে কথা বলেছি, কেউ আসলে শেখ মুজিবের পক্ষে বা প্রশংসা করে বক্তব্য দেয়নি, বরং জাসদের নেতারা এমনভাবে অত্যাচারিত হয়েছে যে কারণে কিন্তু এই কথাগুলো এখন বলা দরকার। আমার মনে হয় যে তরুণ প্রজন্মের সামনে এই বিষয়গুলো এখন উত্থাপিত হওয়া দরকার, কারণ আমরা দেখেছি যে 16 বছর ধরে হাসিনা কিন্তু পাঠ্যপুস্তক এমনভাবে তৈরি করেছে যে শেখ মুজিব ছাড়া বাংলাদেশে আর কোনো নেতা ছিল না, শেখ মুজিবই সব। যেহেতু মুজিবময় পাঠ্যপুস্তক, আমার মনে হয় এখন মানুষের সত্য সঠিক মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মানুষের জানা দরকার, এবং একই সাথে 71 থেকে 75-এর ইতিহাস বা 24 সাল পর্যন্ত যত ইতিহাস আছে সবগুলো জানা দরকার। এখন দর্শকের প্রশ্নের যে উত্তর, দর্শক যেটি বললেন যে আওয়ামী লীগকে বাদ রেখে কিভাবে আসলে একটি আন্তর্জাতিক মানের বা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বা ইতিহাসে সেরা নির্বাচন করা সম্ভবপর। দেখেন, আওয়ামী লীগ তো গণহত্যা চালিয়েছে, এটা তো সত্য। জাতিসংঘ রিপোর্ট দিয়েছে 1400-র বেশি মানুষকে আওয়ামী লীগ গুলি করে হত্যা করেছে, এবং আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে। তো সেক্ষেত্রে এই অপরাধের বিচার হওয়ার আগে আওয়ামী লীগ কিভাবে ইলেকশন করবে? আপনি কাকে দিয়ে নির্বাচন করাবেন? এই যে জেলা পর্যায়ে যারা আসলে আপনার হত্যাযজ্ঞ চালিয়েছে তারা কারা? আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগ। আগামীতে যদি আপনি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেন, কারা নির্বাচন করবে? ঠিক তারা। এখন এরা যদি ইলেকশন করতে পারে তাহলে কি হলো? গণহত্যার বিচারটা কিন্তু হলো না। অর্থাৎ যারা গণহত্যায় অভিযুক্ত তারা কিন্তু নির্বাচন করার সুযোগ পেয়ে যাচ্ছে। এর মাধ্যমে যেটি হতে পারে যে গণহত্যার বিচারটা বাধাগ্রস্ত হতে পারে, বা একজন গণহত্যার আসামি বা একজন গণহত্যায় অভিযুক্ত ব্যক্তি যখন এমপি হয়ে যাবেন, বা আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পেলে আবারও ক্ষমতায় গেল, কথার কথা আমি ধরে নিলাম, তখন কি হবে? তখন এই যে এত মানুষগুলো মারা গেল, এর বিচারটা কি হবে? সুতরাং আমার মনে হয় এখন গণতন্ত্রের কোনো ঘাটতি নাই। এখন দেখছেন যে জামাতের দাবির সাথে বিএনপির দাবির ভিন্নতা নাই। আগে মনে হতো জামাত বিএনপি মানে একসাথে একটা ছন্দ বা ফ্রেজ হয়ে গিয়েছিল। এখন মানে ভিন্নতা নাই বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন? নির্বাচন সবাই চাই, কিন্তু নির্বাচনের পদ্ধতি নিয়ে তো এখন জামাত বিএনপির অবস্থানটা একেবারেই আলাদা। আমি তো সেটাই বলছি যে এখন আর ওই আগের মতন এক নাই। আগে যেটি মনে হতো যে আসলে জামাত বিএনপি এক, এখন দেখেন দাবি আসলে একদম পুরোপুরি ভিন্ন।
তো সেক্ষেত্রে ওই যে শূন্যস্থান আসলে কখনোই শূন্যস্থান থাকে না, গ্যাপ পূরণ হয়ে যায়। নির্বাচন হওয়াতে কোনো আসলে কোনো বাধা নেই। অসংখ্য ধন্যবাদ। আমি একটু দর্শক দ্বিতীয় যিনি দর্শক ছিলেন রবিউল দিনাজপুর থেকে, তিনি প্রশ্ন করেছেন, আমি একটু মাসুদ কামাল ভাই আপনার কাছ থেকে আসি। এই রাষ্ট্রপতির অধীনে আসলে উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেছেন, তখন এই উপদেষ্টা পরিষদ যদি বা এই উপদেষ্টাদের মধ্যে কেউ যদি তার ছবি নামায়, তাহলে সেটি তাকে তাচ্ছিল্য করা বা তাকে অবমাননা করার মতো একটি বিষয় দাঁড়াচ্ছে। তাহলে ক্ষমতায় থাকার নৈতিকতা এই উপদেষ্টা পরিষদের আছে কিনা, তারা হারিয়েছেন কিনা নৈতিকতা? যদি এরা তাকে সরাতে চায়, সরাতে পারে, তাহলে নৈতিকতা হারাবে, কিন্তু সরাতে পারবে না। সুজা আলাপ ভাই, মানে সেরকম কোনো সুযোগই নাই, এটা কোনো আইনের মধ্যে পড়বে না, পারবে না। এটা বলে একটা ঝামেলা হবে, এটা গৃহযুদ্ধ বাঁধবে। আমি একটু একটা কথা বলি আপনাকে, রাশেদ খান যে কথাটা বললেন যে আওয়ামী লীগের নির্বাচন না করার ক্ষেত্রে উনি যে যুক্তিটা দিলেন, আমি এই যুক্তির সঙ্গে একেবারে একমত না, একদমই এক। কিভাবে? আমি কারণটা বলি। বিষয় হলো কি, আওয়ামী লীগ যে গণহত্যা চালাইছে, যে লোককে মারছে 1500 নাকি 1000 আমি জানি না, কারণ জাতিসংঘ বলে 1500, গভর্নমেন্ট বলে প্রায় 1000, গভর্নমেন্ট কিন্তু 1000 হ্যাঁ প্রায় 1000 বলে। তো যে সংখ্যাটা যাই হোক না কেন, হোয়াট এভার ইট ইজ, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এর জন্য এটাকে গণহত্যা হিসেবে আমি বলবো, এর জন্য বিচার হওয়া উচিত নিঃসন্দেহে। কার বিচার হওয়া উচিত? যাকে আপনি চিহ্নিত করেন, যার যার বিরুদ্ধে মামলা হবে, সবার বিচার হওয়া উচিত। আপনি ধরেন এই কাজটার সঙ্গে জড়িত আছে শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ, অথবা তার আগের মন্ত্রী পরিষদ, অথবা তার আগের মন্ত্রী পরিষদ। তার মানে 2014 থেকে শুরু করে 2024 পর্যন্ত এই প্রত্যেকটা মন্ত্রী পরিষদের সদস্যের বিরুদ্ধে আপনি মামলা করেন। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি এই সময় যতগুলি মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন। আওয়ামী লীগের যারা নাকি এমপি ছিল সবার বিরুদ্ধে মামলা করেন। আওয়ামী লীগের যারা এমপি হতে চেয়েছিল, নমিনেশন পেপার কিনেছিল, সবার বিরুদ্ধে মামলা করেন। আওয়ামী লীগের যারা উপজেলা কমিটি পর্যন্ত আপনি যান, যত উপজেলা কমিটি যত মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন। মামলায় ঠিক হবে যে সে অপরাধী কি অপরাধী না, অপরাধ করেছে কি করে নাই, খেয়াল করেন। এবং সেই সংখ্যাটা কত হবে, যে এই সবগুলি আপনি যোগ করেন 1 লাখ হবে না। ধরলাম 1 লাখ না, 2 লাখ, ধরলাম 5 লাখ, ধরলাম 10 লাখ হয়েছে, ধরলাম 10 লাখ হয়েছে। আমি আপনাকে গ্যারান্টি দেবো আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছে যে বছর 2001 সালে, ওটাকে আমি নির্বাচন, আমি 2091 আগে গুলিকে নির্বাচনী মনে করি না। এমনকি 73 যে ইলেকশন হয়েছিল নাকি শেখ মুজিব করছিল, ওটাকে আমি নির্বাচন মনে করি না। আমি 91 সাল থেকে নির্বাচন মনে করি। আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছে 2001 সালে, সেইবার তারা 2,28,00,000 ভোট পেয়েছে। আমি ধরলাম এর মধ্যে আপনার ধরেন মানে আওয়ামী লীগের কুশাসন, অনেক ভোট কমে গেছে, আবার এদিকে ভোটার ভোটার কিছু বাড়ছে, ঘরে হরে ধরে মনে করেন আপনার 2 কোটি লোক এখন আওয়ামী লীগকে ভোট দেয়। তার মধ্যে মনে করেন 1 কোটি লোক ফ্লোটিং মানে কি, তারা আওয়ামী লীগ ভালো করলে ভোট দেয়, নাহলে ভোট দেয় না। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলি, এই দেশে মিনিমাম 1 কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই এবং দিবেও না। মিনিমাম 1 কোটি লোক আছে, ঠিক আছে। আমার প্রশ্ন হলো সেই 1 কোটি, আমি দেখেন ইলেকশন কিন্তু সরকারের জন্য না, ইলেকশন কিন্তু পলিটিক্যাল পার্টির জন্য না, ইলেকশন হলো ভোটারের জন্য, মানুষের জন্য। সেই 1 কোটি ভোটারকে, 1 কোটি যারা ভোট জীবনে কোনোদিন নৌকা ছাড়া দেয় নাই, তাদের জন্য এই সরকার কি বিকল্প রাখলো? এই প্রশ্নটা আপনি আমাকে জবাব দেন। আপনার এই প্রশ্নটি আছে, তার সাথে আমি এটিও প্রশ্ন একটু করতে চাই যে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, যে অবিচার করেছে, যে গণহত্যা চালিয়েছে, সেটির বিচারের আগে আওয়ামী লীগকে কে ভোটে আসলে নির্বাচন করার সুযোগ কি দেওয়া উচিত বলে মনে করেন? আমার কথা হলো কি, আপনি আওয়ামী লীগকে আপনি ভোট করতে দেন, আপনি যদি ওই 10 লাখ লোকের বিরুদ্ধে হত্যা মামলা করেন, আপনি পরে একটা আইন করেন যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে তারা ইলেকশন করতে পারবেন, এটা করে দেন আপনি, আমার কোনো আপত্তি নাই। অ্যাজ এ হোল পুরো পলিটিক্যাল পার্টি, আপনি আমি একটা সিম্পল আরেকটা উদাহরণ দিই, সেই 2 মিনিট লাগবে উদাহরণটা দিতে। ধরেন একটা স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে একটা গাড়ি বাস যাচ্ছে, সেই বাসে চাপা পড়ে 2 জন শিক্ষার্থী মারা গেল। স্টুডেন্টরা যে কি করবে, ধরা যাক সেটা হলো আপনার টাটা কোম্পানি বাস, স্টুডেন্টরা যে কি করবে, এখন স্টুডেন্টদের করণীয় কি? ওই ড্রাইভারকে ধরে বিচার করা, পুলিশের কাছে দেওয়া। আপনি বলেন না টাটা কোম্পানি বাস পড়ে যাও, আচ্ছা বাস পড়ে দিলেন, কোন কোম্পানি? টাটা কোম্পানি। অথবা যাও রতন টাটার কাছে যা কমপ্লেন করো, তোমার বাস আমার স্টুডেন্ট মারছে। তাহলে আসলে করণীয়টা কি? যে বাসটা চালাচ্ছিল আপনি তার বিচার করবেন,
বাসটা পুরাই দিবেন না, কারণ এই বাস কিন্তু গত 10 বছর ধরে চলতেছে, অনেক মানুষের উপকার করছে এই বাসটা। তো সেটা কিন্তু পুরাইলে কিন্তু কোনো সমাধান হবে না, সমাধান হবে বাসের চালকের বিচারের। তো এখানেও আওয়ামী লীগের যারা চালক ছিলেন এই সময়, আপনি তাদের বিচার করেন। আপনি দলটাকে বাতিল করে দিবেন, দল কিছু করতে পারবে না, রাস্তায় বাড়িতে পারবে না, অমুক করতে পারবেন। আপনি 1 কোটি লোকের সঙ্গে পারবেন? 1 কোটি লোক, ফাজলামো কথা না, 1 কোটি ভোটার এবং হ্যাঁ মাঠে তো নাই, মাঠে পাবেন। ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি বলতো পুলিশ ছাড়া আসেন, দেখাই দেবো, বলতো না? আওয়ামী লীগের বলবে কদিন পরে, 2 দিন যাক না, ইলেকশনটা এখানে হোক না, দেখেন না কি হয়।